প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই যুক্ত আছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইতিমধ্যে আজকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাদের লার্নেড অ্যাডভোকেট বাহারউদ্দিন ইমরান সাহেব একটা ভিডিও বার্তার মাধ্যমে যে বিষয়টি জানালেন যে বার কাউন্সিল অতি শীঘ্রই আগামী সপ্তাহে একটি মিটিংয়ে বসবেন, একটা সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় কিন্তু আপনাদের বার কাউন্সিল পরীক্ষার যে সুসংবাদ সেটা কিন্তু অতি শীঘ্রই আসতে যাচ্ছে। সো যারা অবহেলায় দিন কাটাচ্ছেন তাদের বলবো আপনারা শুরু করেন, অবহেলায় গা ভাসাবেন না, এই সময়টাকে কাজে লাগান। ওকে, তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই জানি যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদের যে প্রিপারেশন, তাদের যে প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমরা শুধু এখন নোটিশের অপেক্ষামান, নোটিশটা আসার সাথে সাথে কিন্তু আমরা শুধু রিভিশন করব এবং পরীক্ষার জন্য একটা সেরা প্রস্তুতি গ্রহণ করব। ওকে, ইতিমধ্যে অনেকেই সালাম দিয়েছেন, সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই লাইভের থেকে কিন্তু আমরা প্যানেল কোড শুরু করতে যাচ্ছি। একটা বৃহৎ বার কাউন্সিলের যে আমরা 7টি আইন পড়ব, তার মধ্যে কিন্তু প্যানেল কোডটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু তাই নয়, আপনি পরবর্তীতে আইনজীবী হওয়ার পরেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম, কেননা এই প্যানেল কোডের উপরেই কিন্তু আমাদের কোর্ট কাছারিতে ফৌজদারি যে মামলাগুলো, এই প্যানেল কোডের উপরেই কিন্তু প্রায় 90% মামলা পরিচালিত হয়। তো আর কি বলবো, হ্যাঁ, যারাই যুক্ত আছেন একটা বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু পাবলিক ক্লাস বরাবর যে কথাটি বলে থাকি, সবাই শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে। প্রিয় কাছের যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদেরকে মেনশন করতে পারেন, ক্লাসটি দেখার আহ্বান জানাতে পারেন। ওকে, আমরা দেখতেই পাচ্ছেন আজ প্যানেল কোড শুরু করব। প্যানেল কোডের ইতিহাস সম্পর্কে আমরা জানবো, যে প্যানেল কোড কিভাবে তার অগ্রযাত্রা শুরু করলো। প্যানেল কোডের প্রাসঙ্গিক আলোচনা করব পাশাপাশি ধারা 1 থেকে 52 পর্যন্ত গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, ওকে, আমরা আলোচনা করব। অনেক বিষয় এখানে জানা যাবে। একটা কথাই বলে থাকি বারবার, যে আপনি নিজে নিজে যখন পড়বেন শুধুমাত্র একটা বই পড়বেন, আর একটা ক্লাস যখন উপভোগ করবেন তখন কিন্তু একটা লাইব্রেরি নিয়ে আপনি বসবেন। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব প্যানেল কোডের যাত্রা। আমাদের এই যাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে প্যানেল কোড শেষ করা পর্যন্ত। প্রত্যেকটা ক্লাসে আশা করি আপনারা উপস্থিত থাকবেন, লাইভে যুক্ত থাকবেন। যে বিষয়গুলো জানার কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের কথা দিয়েছিলাম লাইভে যুক্ত হবো আজকে ইনশাআল্লাহ। সকল ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে লাইভে যুক্ত হয়ে গেছি সময় মতো। শরীফ আল মামুন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার ডান করার জন্য। সবিতা গাঙ্গুলি শেয়ার, রাজীব বিশ্বাস রাজও যুক্ত আছেন আমাদের সাথে, সালাম দিয়েছেন আমাদের নিয়মিত শিক্ষার্থী সবাই। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। এমডি নজরুল ইসলাম যুক্ত আছেন আমাদের শেরপুর জেলা থেকে। ওকে, আমরা প্যানেল কোডের ইতিহাস দিয়ে শুরু করব প্যানেল কোডের যাত্রা। তো প্রথমে যে কথাটি বললাম, আমাদের বিজ্ঞ লার্নেড বাহারউদ্দিন ইমরান সাহেবের যে বার্তাগুলো আমরা পেয়ে থাকি ফেসবুকের মাধ্যমে, খুবই গুরুত্বপূর্ণ সেগুলো, এবং উনি যে বিষয়টা আজকে জানালেন আমিও তারই সুরে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বার কাউন্সিলের যে মিটিং আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি সবাই দোয়া করবেন যেন এই মিটিংয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে নোটিশটা
বার কাউন্সিলের দয়া করে, হ্যাঁ, বার কাউন্সিল কি করে তাদের উপর যেন আল্লাহর রহমতে আপনাদের কি করে দয়া করে এই নোটিশটা তারা প্রকাশ করে দেয় যে কবে বার কাউন্সিল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই যে অনিশ্চয়তা, মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখতে পাই যে অনেকেই দুঃখের সুরে, হ্যাঁ, তার যে কঠিন দিন তারা পার করতেছেন, হ্যাঁ, এই যে কঠিন স্ট্যাটাসগুলো আমরা যখন দেখি সত্যি অনেক বেদনাদায়ক। কারণ একটা শিক্ষার্থী, যারা আইনের শিক্ষার্থী, আইন পাশ করার পরে, ল পাশ করার পরে এই যে আপনার কোর্টে যাওয়া আসা, কিন্তু আইনজীবী হতে পারতেছে না, পরীক্ষা নিচ্ছে না বার কাউন্সিল, অবহেলা করতেছে, তাদের যে হাহাকার। অনেকেই আছে বিয়ে করতে পারতেছে না, এরকমও আছে অনেক। তো আসলে খুবই দুঃখের বিষয়, হ্যাঁ, এটা হাসির বিষয় না, এটা আসলে দুঃখের। যারা ভুক্তভোগী তারাই একমাত্র বলতে পারবে যে কঠিন দিন তারা অতিবাহিত করতেছে। কারণ কখন পরীক্ষা হবে এটা কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে বলা যায় না। কবে পরীক্ষা হবে এটা কেউ বলতে পারে না। তবে আমরা সবাই দোয়া করব বার কাউন্সিল যেন তাদের মনটা যেন এই যারা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল পরীক্ষার্থী আছে তাদের প্রতি সদয় হয়ে তারা যেন এই মিটিংয়ে বার কাউন্সিলের নোটিশটা প্রকাশ করে। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি। কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের তাজুল ইসলাম রাজ, শেয়ার করে দেবেন। ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করব আমাদের প্যানেল কোডের ইতিহাস। ওকে, দেখুন শুরু করি। হ্যাঁ, সাউন্ড টু ক্লিয়ার, সবাই শেয়ার করে দিবেন একটু, হ্যাঁ, সবাই একটা করে শেয়ার করে দেবেন প্লিজ বিভিন্ন গ্রুপে। আমি চাচ্ছি যারা আইনের পরীক্ষার্থী, টাকার জন্য কোচিং করতে পারেন না, বিভিন্ন কোচিং এ কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকা লাগে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে তারা দেখুক, একটু হলেও যদি শিখতে পারে তাহলে আমার এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। ওকে, তাই সবাই এই সওয়াবের কাজটি করবেন, শেয়ার করে দিবেন। শেয়ার করলে আমার কিছু লাভ নাই, শেয়ার করলে আমার টাকা কামাই হয় না, ঠিক আছে? জাস্ট সবার কাছে ক্লাসটি পৌঁছানোর জন্য আমি শেয়ার করার জন্য বলছি। দেখুন আমরা শুরু করব প্যানেল কোডের ইতিহাস, কারণ আমরা প্যানেল কোড পড়ব। এই প্যানেল কোড কিভাবে জন্ম লাভ করলো এই বিষয়টা অবশ্যই আমাদের জানা উচিত। তার পূর্বে আমরা চলে যাব ভারতীয় উপমহাদেশ, এই ব্রিটিশ আমল, যেটা ব্রিটিশ আমলে চলে যাচ্ছি। ওকে, আমরা এই যে প্যানেল কোড, যে প্যানেল কোডের যে ইতিহাস, সেই ইতিহাসটা জানতে হলে আমাদের যেতে হবে 1834 সালে। যে 1834 সালে যে আইন কমিশনটা গঠন করা হয়, কিন্তু আমরা তার পূর্বে থেকে আমরা আলোচনা শুরু করব। এখানে 1834 সালে এক ধরনের আইন আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রচলন হতো, এবং 1834 সালের পূর্বের কথা আমি বলবো, হ্যাঁ, পূর্বে এবং পরে। ওকে, 1834-এর পূর্বে এক ধরনের আইন আমাদের দেশে প্রচলন ছিল, এবং 1834 সালের পরে এই যে আইন কমিশন যখন গঠন করা হলো, তারপরে কিন্তু এক ধরনের আইন আমরা দেখতে পাই। এখন 1834 সালের পূর্বে কিন্তু কোনো কমন ল বা সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। তাহলে কিভাবে বিচার কার্য পরিচালিত হতো, এটা প্রশ্ন হতে পারে। ওকে, হ্যাঁ, কুড়িগ্রাম। ওকে, সবাই একটু করে শেয়ার করে দিবেন, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। ওকে, তো দেখুন, তো আমিও একটা শেয়ার করে দিচ্ছি আমার ফেসবুকে। ওকে, হ্যাঁ, আচ্ছা, যেখান থেকে শুরু করব, এই যে প্যানেল কোডের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে 1834 সালের পূর্বে এবং পরবর্তী যে ধাপগুলো। 1834 সালের পূর্বে কোনো কমন ল বা সুনির্দিষ্ট কোনো আইন বা দণ্ডমূলক কোনো আইন ছিল না। তাহলে কিভাবে বিচার কার্য পরিচালিত হতো? এখানে ধর্মভিত্তিক দেখা যাচ্ছে যে মুসলমানদের জন্য যে মুসলিম আইনগুলো আছে, হিন্দু ধর্মের অনুসারীরা এই হিন্দু ধর্মের যে আইনগুলো আছে, খ্রিস্টান ধর্ম বলেন, এই খ্রিস্টান ধর্মের যে আইনগুলো আছে, এই আইন অনুযায়ী যার যার ধর্মের আইন অনুযায়ী কিন্তু এখানে বিচার কার্য পরিচালিত হতো। এরকম হতো, দেখা যাচ্ছে যদি কেউ আপনাকে একটা হাত কেটে ফেলছে, তাহলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন, এরকম একটা বিচার ব্যবস্থা তখন প্রচলিত ছিল। তো এই যে বিচার ব্যবস্থা প্রচলিত,
দেখা যাচ্ছে যে ব্রিটিশরা দেখলেন যে না, এরকম ভাবে করা যাবে না। দেখা যাচ্ছে যে না, যার যার ধর্ম অনুযায়ী যখন বিচার কার্য পরিচালিত হতো, এমনও তো হতে পারে যে একজন হিন্দুর সাথে একজন মুসলমানের একটা বিরোধ হয়েছে, তখন সেই বিরোধটা কিভাবে মীমাংসা করবে, সেটা কিভাবে বিচার কার্য পরিচালিত হবে, এইরকম একটা বিষয় তখন সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। শুধু তাই নয়, তখন আপনি দেখবেন যে আমাদের যে কলকাতা, আমরা ভারতের কলকাতার কথা বলি, কলকাতাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শহর ছিল ভারতের। এখানে তিনটা শহরকে আমরা বলতে পারি, যেমন ধরেন দিল্লি, কলকাতা, মাদ্রাজ। এই তিনটা শহরে কিন্তু দেখা যাচ্ছে কিছু সুনির্দিষ্ট আইন ছিল সরি, এবং এই তিনটা শহরের বাইরে কিন্তু এক ধরনের আইন প্রচলন ছিল, মানে শহর কেন্দ্রিক আইন এক ধরনের, শহরের বাইরে এক ধরনের, এরকম এই প্রচলন ছিল। এটা 1834 সালের পূর্বে। তখন এই যে ব্রিটিশ পার্লামেন্টে একটা সিদ্ধান্ত হলো যে না, এরকম ভাবে বিচার প্রক্রিয়া চালানো যায় না, আমরা সুনির্দিষ্ট কিছু আইন প্রণয়ন করব। তখন কিন্তু এই যে 1834 সালে প্রথম ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন গঠিত হলো। যে আইন কমিশন গঠিত হলো, এখানে থেকে কিন্তু আমাদের যে কিছু কমন ল আছে, সেই কমন ল গুলো কিন্তু এখান থেকেই উদ্ভব হওয়া শুরু করলো। যেমন আমরা ধরতে পারি পেনাল কোড, দণ্ডবিধি, ঠিক আছে, এরকম আরো ফৌজদারি কার্যবিধি। তো এই যে 1834 সালের পর থেকেই কিন্তু এই যে আইন কমিশন যখন গঠিত হলো, এই আইন কমিশন গঠন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন কমন ল আমরা পেয়ে গেলাম, যেগুলো সুনির্দিষ্টভাবে বিচার কার্য পরিচালিত হতে পারে। ওকে, অনেকেই শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এই যে আমাদের যে আইন কমিশনটা ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশন বলি, এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন, যার নাম হচ্ছে স্যার লর্ড বেবিংটন মেকুলে, যাকে আমরা লর্ড মেকুলে বলে থাকি। বাবা, কে ফোন দিচ্ছে? আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি তো ক্লাসে আছি, আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো দিয়েছি, লিংক দিয়েছি। আপনি আমার দুরন্ত ল একাডেমির যে ফেসবুক পেজ, এখান থেকেই তো আপনি ক্লাসটা চলতেছে। আপনি দুরন্ত, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, আপনি দেখেন, ক্লাসটা তো পাবলিক, সবাই দেখতে পাচ্ছে। ওকে, আচ্ছা, কি বলে বুঝছো, একজন ছাত্রী ফোন দিয়েছে যে ক্লাস নাকি দেখতে পাচ্ছে না। পাবলিক ক্লাস দেখা যায় না, এটা কিভাবে হয়? আবার শেয়ার করে দিচ্ছি। ওকে, আই এম সরি, কোথা থেকে জানি শুরু করছিলাম। হ্যাঁ, আইন কমিশনের যে প্রথম আইন কমিশনটা গঠিত হয়, এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড থমাস বেবিংটন মেকুলে, যাকে আমরা লর্ড মেকুলে বলতে পারি। হ্যাঁ, লর্ড, স্যার শব্দটা অবশ্যই লিখবেন, স্যার লর্ড মেকুলে বা থমাস বেবিংটন মেকুলে। তার পূর্ণ নাম হচ্ছে স্যার থমাস বেবিংটন মেকুলে। ওকে, তো এই যে স্যার থমাস বেবিংটন মেকুলে এবং তিনজন ছিলেন কমিশনার, একজন চেয়ারম্যান এবং তিনজন ছিলেন কমিশনার। এই কমিশনার গুলো কে কে, এখান থেকে কিন্তু বিগত সালে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের প্রশ্ন হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে লর্ড মেকুলে হচ্ছে চেয়ারম্যান, JW অ্যান্ডারসন, F মিলেট, JM ম্যাকলয়েড, এই তিনজন সদস্যের সমন্বয়ে কি হলো, প্রথম ভারতীয় আইন কমিশন গঠিত হলো। এই আইন কমিশনে দেখেন, তখন তারা কিন্তু ইংরেজ না, সবাই কিন্তু ইংরেজ, ঠিক আছে, ব্রিটিশ। কেন বলছি, মজার ছলে বলতেছি। দেখেন তারা কি করলো, আমাদের ভারতীয় উপমহাদেশের যে জনগণ, তারা কিরকম অপরাধ করতে পারে, কিরকম ক্রাইম করতে পারে, তারা কিন্তু সেটা কি করলো, স্থানীয়ভাবে পরিদর্শন করলো। দেখেন তাদের কিরকম মেধা ছিল, এটা কিন্তু স্বীকার করতে হবে। যে আমরা সাধারণত ধরেন বাঙালি, আমরা কি অপরাধটা করতে পারি, আমাদের তারা কি করছে, রগে রগে, রন্দে রন্দে, কিন্তু শিরায় উপশিরায় তারা কিন্তু দেখছে, তারা কিন্তু প্রবাহিত করছে। এখানে দেখেন একটা মানুষ ভারতীয় উপমহাদেশের কি কি অপরাধের সাথে জড়িত হতে পারে, তারা কিন্তু পর্যবেক্ষণ করার পরেই কিন্তু একটা খসড়া প্রস্তুত করে সেটা কি হলো,
তারা পার্লামেন্টে জমা প্রদান করলেন। কত সালে? এটা হচ্ছে 1834 সালে। কয়জন? এই যে স্যার লর্ড মেকুলে বা থমাস বেবিংটন মেকুলে চেয়ারম্যান ছিলেন এবং 3 জন ছিলেন কমিশনার বা সদস্য। হ্যাঁ, 3 জন কে? যে ডব্লিউ অ্যান্ডারসন, এফ মিলেট, জেম ম্যাকলয়েড, এই 3 জন এবং একজন 4 জন। তাহলে এই যে ল কমিশনটা গঠিত হলো, এই কমিশনে আমরা পেনাল কোড এর যে খসড়া, এই খসড়াটা জমা দিলেন 1834 সালে। যে কমিটিটা গঠিত হলো এটা জমা দিলেন কত? 1837 সালে। ওকে, 1837 সালে তারা এই খসড়াটা কোথায় জমা দিলেন? এটা ভারতীয় যে তখন পার্লামেন্ট ছিল সেখানে জমা প্রদান করলেন। কিন্তু পাশ হলো কবে? দেখুন এখানে কিন্তু দীর্ঘ একটা পর্যবেক্ষণের পরে এটা 6 অক্টোবর 1860 সালে এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো এবং ভারতীয় উপমহাদেশে এটা পাশ হয় 6 অক্টোবর 1860। এত দীর্ঘ সময় কেন? কারণ এর মাঝেও কিন্তু ভারতীয় উপমহাদেশে বিভিন্ন বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, যেমন সিপাহী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, বিভিন্ন রকমের বিদ্রোহের কারণে এই আইনটা তারা পাশ করতে একটু সময় নেয় এবং তারা কি অপরাধ করতে পারে এই বিষয়গুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করে। এবং 6 অক্টোবর 1860 সালে তখন কি হলো? এটা ইন্ডিয়ান পেনাল কোড। হ্যাঁ, ইন্ডিয়ান পেনাল কোড 1860 প্রণয়ন হলো। ইন্ডিয়ান আইতে ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান পেনাল কোড হিসেবে 1860 সালে এটা পাশ হয়, প্রণয়ন পাশ হলো পার্লামেন্টে। পাশ হয় কত সালে? 6 অক্টোবর 1860 সালে। ওকে, এটা পাশ হলো। এখন দেখেন এটা কি কার্যকর 1860 সাল থেকে হলো? না, এই আইনটা তখন 1862 সালের 1 জানুয়ারি থেকে এই আইনটার কার্যক্রম শুরু হলো। এই যে আমরা পেনাল কোড দণ্ডমূলক যে একটা আইন, তখন কিন্তু কার্যকর শুরু হলো কত সাল থেকে? আমরা দেখতে পাচ্ছি এখানে 1862 সাল থেকে এটা কার্যকর তার পথ যাত্রা শুরু করলো। দেখুন দীর্ঘ একটা প্রক্রিয়া, প্রায় কত বছর? 30 বছর না? প্রায় 30 বছরের একটা জার্নির মাধ্যমে কিন্তু আমরা পেলাম এই পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, এই যে ইন্ডিয়ান পেনাল কোড 6 অক্টোবর খসড়াটা পাশ হলো। তারপরে 1862 সালে এটা যাত্রা শুরু করলো ইন্ডিয়ান পেনাল কোড দিয়ে। তারপরে কি হলো? পাকিস্তান, এই যে 1947 সালে যদি আমরা দেখি, 1947 সালে যখন দেশ ভাগ হলো, 3টা ভাগ হলো। হ্যাঁ, না দুইটা ভাগ হলো। একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত, 2টা ভাগে বিভক্ত হলো। তো আমরা পাকিস্তানের মধ্যে পড়ে গেলাম, আমরা পূর্ব পাকিস্তান। তো এখানে এই যে পেনাল কোডটা তখন কি হলো? পাকিস্তান পেনাল কোড নামকরণ করলো। হ্যাঁ, পাকিস্তান পেনাল কোড হয়ে গেল। আমরা কিন্তু এই পাকিস্তান পেনাল কোড 1947 সাল থেকে, এই দেশ ভাগের পর থেকে পাকিস্তান পেনাল কোড হিসেবে যাত্রা শুরু করলাম। তারপরে এই দীর্ঘ সময়ে যখন আমরা স্বাধীনতা অর্জন করলাম 1971 সালে, এই 71 সালের পরে 1972 সালে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে কি হলো? এই পাকিস্তান শব্দটি বাদ দিয়ে 8 নং আইনের মাধ্যমে 1973 সালে কি হলো? 1973 সালে রাষ্ট্রপতির 8 নং আইনের মাধ্যমে এই পাকিস্তান শব্দটি বাতিল করা হলো এবং বাংলাদেশ কথাটা কিন্তু নাই। এখন আমরা যে পেনাল কোডটি পড়ি শুধু দা পেনাল কোড হিসেবে কিন্তু আমরা জানি, দা পেনাল কোড 1860। তাহলে এই পাকিস্তান শব্দটি কিন্তু পরে 1973 সালে 8 নং আইনের মাধ্যমে এটা কি বাতিল ঘোষণা করা হলো। এখন শুধু আছে কি? পেনাল কোড 1860, যেটা আমরা বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কি করি? প্রয়োগ করে থাকি। এই পেনাল কোডটা বর্তমানে এখানে প্রচলন আছে। তাহলে দেখুন আমরা পেনাল কোডটা কিভাবে শুরু হলো। দেখুন এই যে 1834 সালে আইন কমিশন গঠনের মাধ্যমে এর যাত্রা শুরু হলো। 1860 সালে এটা পাশ হলো। 1862 সালে 1 জানুয়ারি
এটার কার্যক্রম শুরু হলো ইন্ডিয়ান প্যানাল কোড দিয়ে। এই যে ইন্ডিয়ান প্যানাল কোড দিয়ে কার্যক্রম শুরু হওয়ার পরে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তান প্যানাল কোড দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। মাঝখানে কিছুদিন পাকিস্তান প্যানাল কোড ব্যবহার করেছি। আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, এই পাকিস্তান, পূর্ব পাকিস্তানের নাম যখন হলো বাংলাদেশ, সোনার বাংলাদেশ, তখন কিন্তু 1973 সালে 8 নং আইনের মাধ্যমে এই পাকিস্তান কথাটি শুধুমাত্র বাতিল করা হয়। বর্তমানে যে প্যানাল কোডটা আমরা পড়ি শুধু দা প্যানাল কোড 1860, যেটা বর্তমানে বাংলাদেশে কি আছে, বহাল আছে। এবং আরেকটা বিষয়, এই প্যানাল কোডটা দেখুন বর্তমানে কিন্তু যে আইনটা দেখতে পাই 1860 সালে প্রণয়ন করা হয়েছে, 2004 সালে কিন্তু কিছু এটা সংশোধন করা হয়। এখনো কিন্তু অনেক ধারা উপধারা আমরা দেখতে পাই যেগুলো অত্যন্ত জরুরি সংশোধন করা। কারণ দেখা যাচ্ছে যে 10 টাকা জরিমানা এখনো প্যানাল করে আমরা দেখতে পাই, 24 ঘন্টার সাজা দেখতে পাই, আর অনেক দেখা যাচ্ছে যে আপনি যদি একটা ক্ষতি করেন, 1 কোটি টাকার ক্ষতি করলে ওই যে আপনার দেখা যাচ্ছে যে 5,000 টাকা জরিমানা বা 1,000 টাকা জরিমানা এরকম আছে। তো এগুলো কিন্তু এখন সংশোধনের সময় উপযোগী, সময়ের দাবি, অবশ্যই সংশোধন করা উচিত। তাহলে সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। এটাই হচ্ছে মূলত সংক্ষিপ্ত ভাবে বললাম, এর মাঝে অনেক বিষয় আছে। আসলেও এই সংক্ষিপ্ত ক্লাসে সবগুলো আলোচনা করা হবে না, আমি সংক্ষিপ্ত ভাবে বললাম যে এই যে 1834 সালে লর্ড থমাস বেমিংটন মেকুলে চেয়ারম্যান, তিনি হচ্ছেন এই প্যানাল কোডের জনক বা পিতা হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি। ওকে, তাহলে আমরা প্যানাল কোডের যে সংক্ষিপ্ত ইতিহাসটা আমরা জানলাম। আমরা এখন দেখব আরো কিছু প্রাসঙ্গিক আলোচনা, এই প্যানাল কোডের আরো কি কি বিষয় এখানে জড়িত। দেখুন, এই প্যানাল কোডটা কিন্তু হচ্ছে দণ্ডমূলক একটা আইন। বিভিন্ন অপরাধের সংজ্ঞা, ব্যাখ্যা এবং একটা অপরাধ করলে তার কি শাস্তি, এই শাস্তির পরিমাণটা আমরা এই প্যানাল কোডে দেখতে পাই। তাহলে কি দেখতে পাই? বিভিন্ন অপরাধের সংজ্ঞা, ব্যাখ্যা এবং সে অপরাধের শাস্তি কতটুকু আমরা এই প্যানাল কোডে দেখতে পাই। কিন্তু এই প্যানাল কোড কি শাস্তির প্রক্রিয়া ব্যবস্থা করতে পারে? যে না, এখানে এই প্যানাল কোডটা সাহায্য নিতে হয় সিআরপিসি, যে আইনটা ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধির উপর কিন্তু তার সাহায্য নিতে হয়। ধরেন আপনার একটা শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাহলে মৃত্যুদণ্ডটা যে কার্যকর করতে হবে, এই প্যানাল কোডে কোথাও কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের বিধান বর্ণিত করা হয়নি। এই বিধানটা কোথায় দেওয়া আছে? এই যে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি যাকে আমরা বলি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, অর্থাৎ দণ্ডমূলক যে আইনটা, এই আইনটাতে শুধুমাত্র ব্যাখ্যা, শাস্তি বর্ণিত আছে, কিন্তু কোথাও কি নাই, কার্যকর করার পদ্ধতির কথা বলা হয় নাই। এই পদ্ধতিটার কথা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। ওকে, এটাই হচ্ছে মূলত প্যানাল কোড। তাহলে প্যানাল কোড অবশ্যই ফৌজদারি কার্যবিধির সাহায্য নিয়ে থাকবে। আমরা এখন দেখব এই প্যানাল কোড, এই প্যানাল কোডটা কত নং আইন। এই প্যানাল কোডটা হচ্ছে 1860 সালের 45 নং আইন। কত নং আইন? 45 নং আইন। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে। 1860 সালের 45 নং আইন, এই আইনটা কার্যকর হয়, আমরা আগেই পড়ে ফেললাম, কার্যকর 6 অক্টোবর 1860, সরি 1 জানুয়ারি, কার্যকর হয় কত? 1 জানুয়ারি 1862 সালে। ওকে, 1 জানুয়ারি 1862 সাল থেকে এটা কার্যকর হয়। এই আইনে আমরা দেখি একটা প্রস্তাবনা আছে, একটি প্রস্তাবনা 511টি ধারা এবং 23টি অধ্যায়ে বিভক্ত। এটা অবশ্যই আপনার জানা উচিত। এই প্যানাল কোডের ধারা কতটি? 511টি ধারা, একটি প্রস্তাবনা এবং 23টি অধ্যায়ে এই প্যানাল কোডটি বিভক্ত। এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই প্যানাল কোডটি হচ্ছে একটা মূল আইন। আমরা বার কাউন্সিল পরীক্ষার্থী যারা আছে, আপনারা আছেন, মূল আইন এবং পদ্ধতিগত আইন বা সাবস্টেন্টিভ ল বা মূল আইন। ওকে,
পেনাল কোডটা হচ্ছে মূল আইন। মূল আইনটা কি? যে আইনে কোনো শাস্তি, কোনো অপরাধের ব্যাখ্যা, কোনো অধিকার বর্ণিত থাকে সেটাকেই বলা হয় মূল আইন। আর প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইনটা হচ্ছে সংক্ষেপে যে আইনে একটা বিচার প্রক্রিয়ার পদ্ধতির কথা বলা থাকে সেটাই হচ্ছে পদ্ধতিগত আইন। তাহলে মূল আইন, যারা বার কাউন্সিল পরীক্ষার্থী আপনারা যে 7টা আইন পড়বেন তার মধ্যে 2টা আইন হচ্ছে এখানে মূল আইন। মূল আইন এই 2টা আইন কি? একটা হচ্ছে এই আমাদের আজকের আলোচনার বিষয় পেনাল কোড পিসি, এবং আরেকটা হচ্ছে এসআর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন। ওকে, এই 2টা আইন ব্যতীত বাকি যে আইনগুলো সেগুলো বলা হয় পদ্ধতিগত আইন। এটা একটু মনে রাখবেন যে আমরা বার কাউন্সিলের যারা পরীক্ষা দিবেন আপনারা এর মধ্যে পেনাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এই 2টা হচ্ছে মূল আইন, বাকিগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টুকু সামারি যদি একটু টেনে ফেলি, যে এই আইনটা 1834 সালে প্রণয়ন শুরু হয়। লর্ড থমাস বেবিংটন মেকুলো হচ্ছে এই আইনটার জনক বা পিতা, এবং এই আইনটা 1860 সালে 45 নং আইন হিসেবে 6 অক্টোবর 1860 সালে 6 অক্টোবর প্রণীত হয়, পাশ হয় এবং কার্যকর হয় 1 জানুয়ারি 1862 সালে। আমরা এই আইনে 511টি ধারা লক্ষ্য করি এবং একটি প্রস্তাবনার সাথে 23টি অধ্যায় এখানে বিভক্ত করা হয়েছে। এটা হচ্ছে একটা মূল আইন বা সাবস্টেন্টিভ ল। ওকে, আমরা এই আলোচনাগুলো থেকে আরেকটু আলোচনা করব। আমরা পেনাল কোডের মধ্যে দেখবেন যে সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে। সর্বনিম্ন যে শাস্তি সেটা হচ্ছে 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ডের কথা এই পেনাল কোডে বলা হয়েছে। ওকে, পেনাল কোডের উদ্দেশ্যটা কি দেখুন। পেনাল কোডের একটা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ, এই উদ্দেশ্যটা মনে রাখবেন, একটু লিখি। এটা একটা হচ্ছে টার্ম, অনেক বিষয় এখানে জড়িত। এই পেনাল কোডের প্রণয়নের পূর্বেই আপনারা দেখবেন মূল পেনাল কোডের বেয়ার অ্যাক্ট গুলোতে দেখবেন প্রথমে একটা বিষয় বলা হচ্ছে যে 10 জন দোষী ব্যক্তি, এরকম একটা টার্ম, 10 জন দোষী ব্যক্তি যদি খালাস পায়, নো প্রবলেম। ধরেন 10 জন দোষী ব্যক্তি অপরাধী আছে, একটা মামলার বিচারে খালাস পেল, নো প্রবলেম, সমস্যা নাই। তবে একজন নিরপরাধ ব্যক্তি যেন এই পেনাল কোড অনুযায়ী শাস্তি না পায়। একজন নিরপরাধ ব্যক্তি যেন কি না পায়? শাস্তি না পায়। ওকে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই টার্মটা। যে 10 জন দোষী ব্যক্তি খালাস পেলেও যেন একজন নির্দোষ ব্যক্তি দণ্ড বা সাজা না হয়, ইহাই হচ্ছে দণ্ডবিধি প্রণয়নের মূল উদ্দেশ্য, যেটা বেয়ার অ্যাক্টের প্রথম প্রস্তাবনার পাশাপাশি আপনারা দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা পেনাল কোডের যে ইতিহাস জানলাম, পেনাল কোডের তারপরে আমরা জানলাম পেনাল কোডের সংক্ষিপ্ত যে প্রাসঙ্গিক আলোচনা, পেনাল কোডের কতটি ধারা আছে, কয়টা অধ্যায় আছে আমরা জানলাম পেনাল কোডের সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি। আমরা এখন দেখব বিগত সালে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রাসঙ্গিক এবং ইতিহাস থেকে প্রায় 5 থেকে 6টি প্রশ্ন করা হয়েছে। আমরা 2-1টি প্রশ্ন আলোচনা করি, সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? সিম্পল প্রশ্ন, পারবেন। প্রণীত হয় কত সালে? সিম্পল। দণ্ডবিধি কোন ধরনের আইন? এটাও আপনারা পারবেন। ওকে, 1834 সালের গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তবু যেন একজন নিরপরাধ ব্যক্তির জন্য শাস্তি না পায়। ওকে, ফাতিন হাসানদ্বীপ। ওকে, তাহলে আপনারা 1834 সালে যে আইন কমিশন, সেই আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কমেন্টে দিয়ে যান। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, পেনাল কোড প্রণয়নের উদ্দেশ্যে গঠিত 1834 সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি
এবং কমিশনার কে বা কারা ছিলেন, এরকম একটা প্রশ্ন আমরা বিগত সালে লক্ষ্য করি। ওকে, সভাপতি এবং কমিশনার কে ছিলেন আমরা জানি, লর্ড মেকুলে, কমিশনার ম্যাকলয়েড, অ্যান্ডারসন এবং মিলেট। ওকে, সবাই কমেন্ট দিবেন। হ্যাঁ, লর্ড মেকুলে, লর্ড থমাস বেবিংটন মেকুলে, স্যার লর্ড থমাস বেবিংটন মেকুলে। ওকে, স্যার বার্নেস পিকক এমন একজন ব্যক্তি, তার নামটাও কিন্তু এই পেনাল কোডের সাথে জড়িত, স্যার বার্নেস পিকক। স্যার বার্নেস পিককের কথাও একটু বলি। স্যার বার্নেস পিকক এই যে স্যার বার্নেস পিককের কথা এখানে লিখলাম, এই যে 1860 সালে কিন্তু তিনি এই পেনাল কোডটা, যে খসড়াটা তিনি কি করলেন, অনুমোদন দিলেন এবং পাশ করলেন। তখন কিন্তু এটা করেছিলেন স্যার বার্নেস পিকক। হ্যালো, জি, আমি একটু ক্লাসে আছি, খুবই ব্যস্ত, পরে কথা বলবো। ওকে, তাহলে এটাও একটু মনে রাখবেন। তাহলে আমরা দেখলাম প্রাসঙ্গিক আলোচনা, আমরা ধারাভিত্তিক আলোচনায় চলে যাব।